বাহ বাহ বাহ, কি ভয়ঙ্কর মন্তব্য করলেন আমাদের সদ্য সাবেক শক্তিশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামীকে মেইন স্ট্রিমে আনতে দেয়নি তারা। মানে হলো তার যে সরকার, ইন্টারিম সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার, তারা জামায়াতে ইসলামকে যে কোনো উপায়ে যেন মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য তারা ভূমিকা রেখেছিলেন। দেখুন, বিএনপির ভাইয়েরা খুশি হবেন না, জামাত ইসলামের ভাইয়েরা খুব লাভ দিয়ে উঠবেন না। হ্যাঁ, একটু বুঝি। এখানে জামাত ইসলামীর চেয়েও বিএনপির জন্য তিনি পক্ষে বলতে গিয়ে বিএনপির যেন হোয়াইট লিস্টে তার নামটা থাকে, বিএনপির যেন প্রিয় মানুষদের তালিকায় তার নামটা থাকে, সেটি তিনি করতে গিয়ে বিএনপির বড় ক্ষতি করে ফেলেছেন। একটু শুনুন, আমি আজকে কয়েকটি বিষয়ে কথা বলবো, শেষ পর্যন্ত শুনবেন। আমি তো কদিন ধরে ইরানের বিষয়ে কথা বলছিলাম, আজকে কেন জানি মনে হলো যে এই কথাগুলি না বললে নাই হবে। কারণ আমাদের দেশীয় রাজনীতিতে দিনকে দিন আস্তে আস্তে যেই ধরনের ষড়যন্ত্র তত্ত্বগুলি বের হচ্ছে, এগুলি আমাদের সামনের সময়ে একটা অঘটন ঘটাবার পূর্বাভাস আমার কাছে মনে হচ্ছে। তিনি বলেছেন যে তিনি বা তারা বলতে কারা, মানে ইন্টারিম সরকার চায়নি যে জামাত ইসলামের অবস্থান কোনোভাবে মেইন স্ট্রিমে আসুক, মানে প্রধান সারির রাজনৈতিক দলে যাতে না আসতে পারে, সেজন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, যেটি তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি জেনে শুনে স্বীকার করেছেন নাকি মুখ ফুসকে বের হয়ে গেছে এটা জানি না, তবে এই ধরনের কথা তিনি বলে তিনি ভয়ঙ্কর একটা জায়গায় বাংলাদেশের রাজনীতিকে নিয়ে এসছেন। কেন বললাম, বিশেষ করে বিএনপির যে একটা বিশাল বিজয়, বিএনপির ভাইদের জন্য কেন বললাম যে আপনারা খুশি হবেন না, এই কারণেই বলছি, আপনাদের যে বিজয়টা, একটা ল্যান্ডস্লাইড যে বিজয় আপনারা এনেছেন, এটিকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন সরাসরি। তিনি বুঝিয়েছেন যে তাদের ইচ্ছাতেই আপনারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছেন। আপনাদেরকে তার সরকার ষড়যন্ত্র করে হোক আর পরিকল্পনা করে হোক বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য তারা চেষ্টা করেছে। কারণ বিপরীতে ছিল জামায়াত ইসলাম, এবং জামায়াত ইসলামকে তারা যেহেতু পরিকল্পনা করে ক্ষমতায় আসতে দেয়নি, তার মানে বিএনপির পথ সেখানে সহজ ছিল। এটি কি বিএনপির জন্য ভালো? বিএনপির এই যে লাখো লাখো কোটি কোটি সমর্থক বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই যে মেজরিটি আসনগুলি পেয়ে সহজে সরকার গঠন করতে যে পথ সুগম হয়েছে একটা চমৎকার নির্বাচনের মাধ্যমে, তথাকথিত এখন বলতে হচ্ছে যেহেতু জনাব রেজওয়ানা হাসান বলেছেন যে তিনি তারা চেষ্টার মাধ্যমেই কিন্তু মেইন স্ট্রিমে জামায়াতকে আসতে দেওয়া হয়নি। আমি জামায়াতকে পছন্দ করি, আপনি পছন্দ করেন না করেন, বিএনপিকে আমি পছন্দ করি না করি, আমাদের এগুলো কিছু যায় আসে না। কে ক্ষমতায় আসলো আমি বলেছি বারবার, কিছু যায় আসে না। তবে আমি ব্যক্তিগতভাবে অ্যান্টি ইনকাম্পেন্সিতে সবসময় থাকতে পছন্দ করি। আমার অনেক পরিচিত প্রিয় মুখরা এখন দেখা যাচ্ছে মন্ত্রী আছে, আমি তাদেরকে ফোন দিতেও আমার ইচ্ছা হয় না। কারণ হলো তাদের সুসময়ে ছিলাম, এখন আর থাকতে চাই না। মানে তাদের দুঃসময় ছিলাম, এখন আর থাকতে চাই না, তাদের সুসময় শুরু। তারা আবার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন হয়তো আমার সাথে ভালো সম্পর্ক হবে। আমি এই ধরনের মানুষ, কারণ আমার সবসময় প্রশ্ন করতে ইচ্ছে করে। আমি সবসময় যারা নিপীড়িত, যারা বঞ্চিত, তাদের পক্ষে থাকতে আমার পছন্দ হয়। যে কারণে আমি বলছি, বিএনপির দীর্ঘদিন 17 বছর ক্ষমতার বাইরে থেকে যে নির্যাতন নিপীড়ন সয়েছে, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর অনেক ইতিহাসে বিএনপির তারেক রহমানের পরিবারের মতো এতটা নিপীড়িত নির্যাতিত পরিবার নাই রাজনৈতিক মহলে। রাজনৈতিক যত পরিবার আছে পৃথিবীতে, এতটা মানে নির্যাতিত, এতটা কষ্ট করে পরিবারকে ব্রোকেন একটা ফ্যামিলির মধ্যে থাকা অবস্থা, তো প্রায় দীর্ঘদিন নির্বাসিত থাকার পর আবার দেশে এসে এই ধরনের পরিস্থিতির মাধ্যমে, 24-এর মতো একটা পরিস্থিতির মাধ্যমে তারা সরকার গঠন করতে পারার পর এখনই আমরা যে বলবো তাদের সুখের দিন শুরু হয়েছে, ব্যাপারটা তা নয়। এখন আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটি এখন তুলেছেন রিজওয়ানা হাসান, এত কষ্টের পর বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরিকে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, এবং বিএনপির সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই নারী, সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই নারী। এই নারীর বিরুদ্ধে কি কি আছে, কি কি অভিযোগ উঠেছে ইতিমধ্যে আপনাদেরকে আমি সেটা পরে বলছি। আর পাশাপাশি জামাত ইসলামের কি করলেন তিনি? আপনাকে কে এই অধিকার দিয়েছে, কে এই সাহস দিয়েছে যে আপনি বা আপনারা জামায়াত ইসলামকে বা কোনো দলকে, জামায়াত ইসলাম কেন, কোনো দলকে আপনারা পরিকল্পনার মাধ্যমে, পরিকল্পনা তো নয়, এটা ষড়যন্ত্র করেছেন যে আপনারা কোনো দলকে মেইন স্ট্রিমে আনতে চান না, সেটা আপনারা করেছেন। হাউ ডেয়ার ইউ, হু আর ইউ? আপনাকে যে উপদেষ্টা বানিয়েছে, আপনার কিসের যোগ্যতা আছে? আপনার কি যোগ্যতা আছে? আপনি বহু বড় বড়
যে রিয়েল এস্টেট কোম্পানিগুলির বিরুদ্ধে পরিকল্পনার সাথে আপনি মামলা করে করে আপনি সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, এরকম অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। বেলা নামক একটা সংগঠন করে আপনি, সেগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাই না, কিন্তু আপনি যে এই দুঃসাহস দেখালেন আমাদের পুরো এই যে নির্বাচনটাকে, 12 ফেব্রুয়ারি নির্বাচনটাকে আপনি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ করেছেন। এই জন্য আপনাকে অবশ্যই আপনাকে এক মানে কোথাও না কোথাও এর জবাবদিহি কঠিনভাবে করতে হবে। এটা এত সহজে এই বিষয়টা সমাধান হবে না। সামনে ভয়াবহ একটা বিষয়, বা এই কথাগুলি নিয়ে সামনে একটা ভয়াবহ কনফ্লিক্ট হবে, রাজনীতিতে একটা বড় ধরনের অবস্টাকল তৈরি হবে। সেটার জন্য আপনাকে এগুলির জবাবদিহি করতে হবে রিজওয়ানা হাসান। এক, দুই হলো, এই রিজওয়ানা হাসানকে কিসের বদৌলতে, কিসের যোগ্যতায় তাকে তিনি থেকে শুরু করে এই যে পুরো সিন্ডিকেটটা এই 2-3টা ছেলে সহকারে, যে ছেলেগুলির ব্যাপারে এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগ বের হচ্ছে, তারা এখন ইদানিংকালে যেসব স্টেটমেন্ট প্রকাশ করছে, আমি জানি না। আপনি দেখুন, জামাত ইসলাম বা শিবিরের মানুষজনকে বলি, আপনারা খুব মানে অতিরিক্ত মানুষকে মাথায় তুলে ফেলেন, আবার মানুষকে হঠাৎ করে এমনভাবে আছাড় মারেন। এসব কারণে আপনাদের এই ভালো অতিরিক্ত ভালোবেসে কাউকে মাথায় তুলে যখন আপনারা কিছু কিছু তাদের অন্যায়কে পর্যন্ত আপনারা সরাসরি ডিক্লাইন করে কিছু কিছু অন্যায়কেও আপনারা দেখা যাচ্ছে যে স্বাভাবিক করবার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এটি ঠিক নয়, এটি আসলেই উচিত নয়। আপনাদেরকে অবশ্যই বাস্তবতা মানা উচিত। কারণ হলো, যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো যাচাই বাছাই করে এরপর আপনাদের তার পক্ষ বা তার বিপক্ষ নেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের পক্ষে যদি কেউ থাকে, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলেই আপনারা সেই অভিযোগকর্তা বা সেই অভিযোগকারীর বিরুদ্ধে আপনারা একটা মানে গ্রুপ লেগে যান যে তাকে যে করেই হোক তার সম্মান হানি করতে হবে। এগুলি ছাড়ুন, প্লিজ, এগুলি ছাড়ুন। বহু কষ্ট করেছেন আপনারা গত 17 বছরে, আপনারা কেউই রাজনীতি করতে পারেন না, আপনাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে, আপনারা এখনো পর্যন্ত একটা পরীক্ষিত সময় পার করছেন, খুব মুমূর্ষ সময় পার করছেন। সুতরাং আপনাদের ভালোর জন্য বলি, আপনারা যে কাউকে মাথায় উঠাবেন না, আবার যে কাউকেই পদদলিত করবেন না। আপনাদের এই অভ্যেসটা ছাড়ুন, আপনাদের প্রতি এই অভ্যেসটা প্রত্যেকটা মহল থেকে আসে। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, আপনাদের এই আচরণ ছাড়ুন। আপনারা দয়া করে যাকে যেখানে যে যোগ্যতা অনুযায়ী যাকে যেখানে সম্মান দেওয়া উচিত সেখানে দিন, আর যাকে দেওয়ার দরকার নেই প্রয়োজনে দিয়েন না। তবে দিয়ে কাউকে মাথায় উঠে আবার সময় আপনাদের যখনই কোনো না কোনো একটা মানে আপনাদের পক্ষের না হবে তাকে আছাড় মেরে ফেলে দেওয়া, অপমান করা, এগুলি করবেন না। এইসব বিষয়ে টাইম ওভার। এখন আমরা নতুন বাংলাদেশের চিন্তা আছি। দয়া করে যারা অপরাধী তাদের অপরাধগুলিকে সামনে আনবার জন্য সহযোগিতা করুন। আমি এই বিষয়গুলি এ কারণে বললাম, রেজওয়ানা হাসানকে স্পষ্ট করতে হবে তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, তিনি বিএনপির বর্তমান সরকার গঠনকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছেন, এবং জামাত ইসলামকে তিনি আরেকটা বিষয় জামাত ইসলামের ব্যাপারে বলেছেন যে জামাত ইসলামের একটা বিষয়, সেটা হলো নারী স্বাধীনতা বা নারীদের ক্ষমতায়নে যেন স্পষ্ট হতে পারে, সেগুলিকে তিনি নিশ্চিত করতে চান। আপনি জামাত ইসলামের নারীদের অধিকার সম্পর্কে আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে এককভাবে যে আপনি এটি করতে গিয়ে আপনি তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের নির্বাচনের অধিকার, এগুলি আপনি ষড়যন্ত্র করে নস্যাৎ করবেন? আপনাদের মতো মানুষ অযোগ্য, আপনাদের মতো এই টাইপের বেইমান পাবলিক যারা সুযোগ পেয়ে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে আবার এখন থেকে দেখেন সবগুলি এই যে টাইপের ব্রিগেডিয়ার সাক্ষর টাকত যেগুলি আছে, এগুলি আবার এখন দেখবেন যে সব নর্মাল চলে গেছে। সরকারের সকল রস খেয়ে এখন আবার এই মিনমিন করে কথা বলবে, আবার কোনো একটা যখন দেশের একটা পরিবর্তনের মতো বা সরকার সুযোগ নেওয়ার মতো আবার একটা অবস্থা তৈরি হবে, আবার এগুলি আবার বের হবে। এগুলো একটা সিন্ডিকেট। এই টাইপের মানুষগুলিকে আমাদের ইগনোর করা উচিত। এরা আমাদের দেশের মানে এদের কারণে এই দেশের সংকট হয়। এদের মিনমিন করে কথা বলে বিভিন্ন ধরনের পক্ষ নিয়ে এরপর সুযোগ যখন আসে এরা কেউ বড় বড় পদ নিয়ে করে। আর রাস্তাঘাটে মরে হলো সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর শ্রমিকরা মরে, বিভিন্ন বাচ্চারা মরে, আর ছাত্র আন্দোলন করে, আর মজা নেই এই লোকগুলি। এদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত। এদের কারণে আমাদের দেশের গণতন্ত্র এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ। এখন আমরা যদি মোটা কথা বলি, মোটা মাথাওয়ালারা বলবে যে আমরা স্বাভাবিক কথা বলি, তো স্বাভাবিক মানুষের জন্য বলি। স্বাভাবিক মানুষের ভোট এবং স্বাভাবিক মানুষের সহযোগিতা ছাড়া আন্দোলনে যেমন সফল হয়নি এদেশে, সফল হবেও না। আর একটা গণতন্ত্র কখনোই নিশ্চিতভাবে শক্তিশালী হয় না। সুতরাং সাধারণ মানুষকে বুঝবার মতো কথা বলুন, সাধারণ মানুষকে যারা বোঝাতে পারবে তাদেরকে ক্ষমতায় করুন। জনাব তারেক রহমান বিদেশ থেকে সিন্ডিকেট এনে আর তাদেরকে শক্তিশালী করবেন না। প্লিজ, দেশে যারা
আপনার জন্য, আপনার দলের জন্য গত 17 বছর যারা দেশে থেকে কষ্ট করেছে, দেশে থেকে বিদেশে থেকে অনেকে কষ্ট করেছে, কিন্তু যারা কষ্ট করেছে, যারা ত্যাগ করেছে তাদেরকে ক্ষমতা দিন, তাদেরকে আপনার পাশে আশপাশে রাখুন। কপি পেস্ট করবেন না, যেখানে আগে ছিলেন সেখান থেকে এনে এনে যে মানুষগুলি এখন অনেকে আছে, আপনি যাদেরকে ক্ষমতা তাদের অনেকে এখন বিদেশি নাগরিক, এবং অনেকে আছে যারা এই গত 17 বছর কেউ দেখেও নি। আমার কাছে অনেক খবর আছে আসতেছে যে আপনি এমন মানুষদেরকে নারী এমপি করার জন্য পরিকল্পনা করছেন, আপনারা যাদেরকে এমপি করেছেন এদেরকে গত 17 বছর কেউ দেখেও নি। প্লিজ এগুলি করা থেকে বিরত থাকুন। আপনার চমৎকার শুরুটা হয়েছে, এটি যাতে কোনোভাবে বিতর্কিত না হয় এই আহ্বান করছি আপনার প্রতি। ধন্যবাদ সবাইকে।